এই অনুষ্ঠানটি নিবেদন করছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল গ্রুপ, উই মিট ইউর কেরিয়ার, লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালুন, কমপ্লিটলি ট্রিটমেন্ট বেস্ট সালুন ফর লেডিজ, গড়িয়াহাট ডোভেলেট, Orient Best Solutions Private Limited, Best are smart, we are smarter, Amelia, the taste you love, Calcutta Leather Complex Tanners Associations, we care for the environment. কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে। কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে। আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত ঠিক 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স থেকে। নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের অনুপম অনলাইন। আর কিছুদিনের মধ্যেই পুজোর উৎসব শুরু হবে, ভিড় বাড়বে এবং একই সাথে নিশ্চয়ই আমাদের আশঙ্কাও বাড়বে। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বলছেন যে ভিড় বাড়লে সংক্রমণের আশঙ্কা কিন্তু থাকছেই। আমাদের রাজ্য প্রশাসনের তরফে বলা হয়েছে সতর্ক থাকতে। মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন যে করোনার জন্য যে বিধিনিষেধ রাজ্য প্রশাসনের তরফে আরোপ করা হয়েছে সেই সতর্কতা, সেই বিধিনিষেধ মেনেই পুজোর দিনগুলো কাটাতে হবে। কিন্তু আদৌ সেটা সম্ভব হবে কি? গোটা বিষয়টা যেখানে দাঁড়াচ্ছে সেখানে চিকিৎসকদের একটা অংশ মনে করছে যে এবার প্রশাসনকে আরও একটু অন্যরকম ব্যবস্থা নেওয়া উচিত ছিল, প্রশাসনকে আরও অন্যরকমভাবে পুজোর পরিকল্পনা করার কথা ভাবা দরকার ছিল। ফলে গোটা বিষয়টা যেখানে দাঁড়িয়ে রইল তাতে আশঙ্কা কিন্তু একটা থাকছেই। পুজোর ভিড় এবং সংক্রমণের আশঙ্কা, এই শিরোনামের আলোচনায় আমরা প্রশাসনের কি করা উচিত ছিল এবং চিকিৎসকরা কি মনে করছেন সেই বিষয়ের উপরে একটু আলোকপাত করবার প্রয়াস করব। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে আলোচনার জন্য যারা সংযুক্ত হয়েছেন আসুন তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস, রয়েছেন অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী, রয়েছেন সমাজকর্মী শান্তশ্রী চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই আলোচনাটা শুরু করব ডাক্তার অরিন্দম বিশ্বাসকে দিয়ে। ডাক্তার বিশ্বাস, আমি জানি যে বারবার আপনি এই বিষয়টাকে সতর্ক করছেন। আমি জানি কিছুদিন আগে একটি সামাজিক মাধ্যমে আপনি একটি কলাম লিখেছেন, তাতে বলেছেন যে পুজোর দিনগুলোতে যেন এই বিধিনিষেধ, যে সতর্কতা, দূরত্ব বজায় রাখার, সেটা মান্যতা না দিলে কিন্তু এই সংক্রমণের আশঙ্কা থাকছেই। ঠিক এখানেই আমি আপনার কাছে জিজ্ঞাসা করব যে রাজ্য প্রশাসনের তরফে যে জারি করা হয়েছে, যে বার্তা দেওয়া হয়েছে, সেটা কি কোথাও মনে হচ্ছে না যে এই পুজোর উৎসব বা উদ্দীপনাটাকে অনেকটা বাড়িয়ে দেওয়ার পক্ষে আরেকটু সতর্কতামূলক ব্যবস্থা তো নেওয়া যেত অন্তত এবারের জন্য? কারণ সকলের ক্ষেত্রেই এই বিষয়টা একটা আশঙ্কার জায়গা থাকছে। সুতরাং অন্যান্য বারের তুলনায় এবার পুজোর বিষয়টাকে যদি আরেকটু আলাদা করা যেত, যদি মুখ্যমন্ত্রী বলতেন যে আমরা শুধুমাত্র করোনার জন্য রাজ্যের হাসপাতালগুলোতে বেড বাড়াবো না, আমরা করোনার রোগীর সংখ্যা কমিয়ে আনবার প্রয়াস করব, সেটা কি অনেক ভালো বার্তা যেত না? কারণ যেভাবে তিনি বললেন যে অনেকেই এই অভিযোগটা করছে, যেভাবে পুজোর ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাতে আলটিমেটলি যে বার্তা যাচ্ছে সেটা কি মনে হচ্ছে না যে পুজো করবার পক্ষে একটা অংশকে উৎসাহিত করা হচ্ছে? সাউন্ড তো আসছে না। শোনা যাচ্ছে? আপনার কথা শুনতে বোধহয় অসুবিধা হচ্ছে। ডাক্তার বিশ্বাস, আপনার কথা অডিওটা আসছে না। আপনি
আপনি যদি আর একবার লগ আউট করে লগ ইন করেন তাহলে মনে হয় আবার শোনা যাবে। আপনি একটু আপনার অডিওর কোথাও সমস্যা হচ্ছে। একই প্রশ্ন নিয়ে আমি আসব অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। অনুপম দা, দেখুন যে এই করোনা যেটা শুরু হলো একদম তাতে কিন্তু আমাদের হোলিতে, মানে যদি দেখেন প্রথমে, মানে হোলি যেটা বোধহয় মার্চ মাসের 5-6 তারিখ কি 7-8 তারিখ ছিল, সেটা কিন্তু একদমই একদম আমরা সেলিব্রেট করিনি। হোলির পর একের পর এক উৎসব গেছে, ভারতীয় জীবনে নানা উৎসব গেছে, সেগুলো সবই আমরা বন্ধ রেখেছিলাম। তো ঈদ গেছে, গুড ফ্রাইডে গেছে, একের পর এক গণেশ চতুর্থী গেছে, সবই আমরা বন্ধ করে রেখেছি। কিন্তু হঠাৎ আমাদের দুর্গাপুজোর যে খেয়ালপনা হলো, দুর্গাপুজো করতেই হবে, না বুঝে মা দুর্গার আশীর্বাদ পাওয়া যাবে না, হয়তো এই নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না, এরকম একটা ভাবনা চিন্তা বোধহয় কারোর মধ্যে জেগে উঠেছে। হঠাৎই আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে নাকি 37,000 দুর্গাপুজো হচ্ছে। এই স্ট্যাটিস্টিক্স আমরা কোনোদিন কোথাও পাই। এত একেবারে মানে ইভেন এত সুন্দর নাম্বার 37,000, 37, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সটাকে এত সুন্দরভাবে যে উচ্চিন করে দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে যে যে কোথাও একটা কিছু উৎসব করার প্রেরণা রয়েছে এবং বিরাট অঙ্কের টাকাও দেওয়া হচ্ছে। মনে হচ্ছে যে মা দুর্গার আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন। সেটা ঠিক আছে, কিন্তু দুর্গা পূজা হলে আমরা জানি যে লক্ষ লক্ষ মানুষ প্রতিমা দর্শনে আসেন, কেননা প্যান্ডেলের বাহার, লাইটের বাহার, ঠাকুরের বাহার, নানান কিছু মানুষকে আকর্ষণ করে। গ্রামে গঞ্জের মানুষের সেরকম কিছু বোধহয় বিনোদনের তেমন ব্যবস্থা না থাকে, তারা কলকাতাতে এসে হাজির হন। এবং অনুপম দা, আপনি জানেন যে ভারতবর্ষে 22-23 সেপ্টেম্বর থেকে আমাদের করোনার যে থেকে আমরা একদম এবং আমি আপনাকে জানিয়ে রাখি রাজাগোপাল বাবু, ঠিক এই মুহূর্তে পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে সংক্রমণের মাত্রাটা দেশের অন্যান্য জায়গা থেকে আরো একটু বড়, মানে কেরল, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ এই মুহূর্তে কিন্তু রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। না, একদম। আমি একটু বলেই ছেড়ে দেবো, ডাক্তারবাবুরা আছেন, অরিন্দম আছেন, মানে আমি বলতে চাইছি সেটা পরিষ্কার যে কথা যে কেরলে আমরা দেখলাম, কেরল মডেল বলে আমরা বলতে লাগলাম, মারাত্মক একটা মডেল, তারা সেখানে সংক্রমণকে দূর করতে পেরেছে। কিন্তু ওনাম ফেস্টিভ্যাল, ওনামটা আমি বলি সেটা একটা একেবারে প্রাইভেট ফেস্টিভ্যাল, সেখানে আমাদের মতন কমিউনিটি ফেস্টিভ্যাল নয়। বাড়ির মধ্যেই সেটা হয়, কেনাকাটা হয়তো একসঙ্গে অনেক মানুষ করেছেন, কিন্তু ওনামের পরে দেখা গেছে সংক্রমিত ঘটেছে এবং ওনাম থেকে আমাদের শিক্ষা নেওয়া অবশ্যই উচিত ছিল। কেরালায় কিন্তু দেখেন একটা সময় থেমে যাবার পরেও কিন্তু আমরা দেখলাম কেরালে সেটা বেড়েছে মারাত্মকভাবে, সেখানে এগিয়ে চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে মানে সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল মানুষকে বোঝানো, ঠিক আছে দুর্গাপুজো হয়তো প্যান্ডেলে হচ্ছে, হবে, আপনারা বেশি কেউ যাবেন না, দূর থেকে দেখবেন, আস্তে আস্তে চলে যাবেন, একসঙ্গে নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই। এটা বোধহয় অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেটা করলাম না। তার ফলে ভয়ের আশঙ্কা আছে দুর্গাপূজা প্লাস লোকাল ট্রেন, এই দুটোর মিশ্রণ একসঙ্গে আগামী দিনে কোথায় নিয়ে যাবে আমরা ভীষণভাবে শঙ্কিত। পশ্চিমবঙ্গে যে স্ট্যাটিস্টিক্সটা পাওয়া যাচ্ছে সরকারের কল্যাণে, এর মধ্যে যথেষ্ট জল আছে বলে আমার মনে হয়। তবুও আপনি যেটা বললেন, গ্রাফ ক্রমশই এগিয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে ভয় কিন্তু রয়েছে স্বাভাবিকভাবেই। যারা চিন্তিত তারা নানান ভাবে প্রকাশ করছে যে পুজোটা এখনো সময় আছে, একটু বুঝি আমরা স্থির গতিতে করতে পারি না, পুজোর জায়গায় থাকুন না, আনন্দ একসঙ্গে লাখ লক্ষ মানুষের আসা যাওয়ার কি সত্যি প্রয়োজন আছে? আমার মনে হয় এই ধরনের বিশ্লেষণের আজকে একদমই ঠিক। আমরা অন্তত সেই বিশ্লেষণের দিকেই যাব। আমি শান্তস্ত্রীদির কাছে আসবো। শান্তস্ত্রীদি, সমাজকর্মী হিসেবে আপনাকে কাজ করতে হয়, এখন অন্তত পরিসংখ্যান যা বলছে, চিকিৎসকরা বলছেন, ডাক্তার সজল বিশ্বাস রয়েছেন, অরিন্দম বিশ্বাস রয়েছেন, তারাও বলবেন। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো, যেটা রাজাগোপাল বাবু বললেন, খুব স্বচ্ছতার সাথে উনি বললেন যে এবছরটা অন্তত প্রশাসনের তরফে যদি আরো ভালো করে বিষয়টা ভাবা হতো, যেভাবে বলা হয়েছে তাতে বার্তাটা কিন্তু ভিড় বা সেই হুল্লোড়ের দিকেই যাচ্ছে, অন্তত বার্তাটা সেরকমই পৌঁছচ্ছে।
সকলকে দুর্গাপূজা সামনেই আছে, সবাইকে শুভেচ্ছা জানাই। আর মায়ের কৃপায় যেন সকলেই আমরা সুস্থ থাকি। তবে আমার কাছে একটা তিনটে জিনিস আমি বলি। নাম্বার ওয়ান, দুজন চিকিৎসক আছেন আর রাজাগোপাল বাবুও বলছেন। তো আমি একটু পেছন দিকে যাই। জানুয়ারি মাসে থেকে এন্ড অফ ডিসেম্বর যখন আমাদের কি বলে এই কোভিড-19 এর আমরা খবর পেয়েছিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 24th অব্দি কোভিড-19 কিন্তু এই আমাদের দেশ কেন সারা পৃথিবীতেই দাপিয়ে বেরিয়েছে। তার মধ্যে আমাদের কিন্তু হ্যালো ট্রাম্পের যে অনুষ্ঠান সেটা কিন্তু বন্ধ হয়নি, বা কোনো বন্ধ হয়নি কোনো মেজর এয়ারপোর্টস, যেখানে প্রথমেই আনপ্ল্যান্ড লকডাউনে যেখানে আমরা করেছিলাম, যে সেই জায়গা থেকে আমি যদি বলি যে পুরো কমপ্লিট যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটা কমপ্লিটলি একটা ডিজাস্ট্রাস হয়ে গেছে। এখন যেটা থার্ড লকডাউন থেকে আমরা দেখছি যে স্থিতিটাতে আমরা এসে পৌঁছেছি, এইটাকে আমাদের করা উচিত ছিল প্রথম থেকে, যে 30% অফ দ্য ইকোনমি টাকে আমার চালানো উচিত ছিল। এটা আমি কেন জোর করে বলছি, বিকজ দুজন চিকিৎসকই আছেন। আমি যদি ওয়ার্ল্ড প্যারামিটার্সেই যাচ্ছি তাহলে আমি দেখতে পাই 0.14% IFR, which is equivalent to seasonal flu. 0.14%. এই 0.14% এর IFR এর জন্য আমাদের ইকোনমিক লস হয়েছে প্রায় $3 trillion, মানে ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, সেই যে যদি আমি সেটার হিসাব যদি দেখি বা সেটার সাথে আমরা যদি তুলনামূলক করি, তাতে আমাদের কত লোক পভার্টিতে চলে যাচ্ছে, মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছে, কমপ্লিট হেলথ কেয়ার মানে কোলাপস করে গেছে। তাতে হেলথ কেয়ার কোলাপসের যেটা হলো, যেটা মানে একেবারে নেগলিজেবল বাজেটে আমাদের হেলথ কেয়ার আজকে লাস্ট 70-75 বছর অব্দি চলেছে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে আমাদের এই দুর্গাপুজোর জায়গাটা যেটা আমরা করছি, সেটা একটা মানে এতদিনের মধ্যে, মানে আমার পার্সোনাল হিসাবে আমি মনে করি যে ফোকাস প্রোটেকশন আমাদেরকে করতে হবে। বিকজ আমরা আর কিন্তু ঘরের মধ্যে বন্দি থাকতে পারবো না, ইকোনমিক্যালি পারবো না, আমাদের উচিত না, আমাদের মেন্টাল হেলথের জন্য উচিত না, এবং আমাদের যে সোশ্যাল সিস্টেম সেখানে উচিত না। বাট যদি এটা সিজনাল ফ্লুর মতন IFR হয়, ইট উইল জাস্ট রান থ্রু দ্য পপুলেশন। এবং তাতে একজন লেটেস্ট আমি আজকে সকালবেলায় পড়লাম, অক্সফোর্ড কেমব্রিজের বড় বড় সায়েন্টিস্টরা বলেছেন যে হার্ড ইমিউনিটি ছাড়া আমাদের কিছু করা উপায় নেই। সুতরাং এখানে এখন নতুন করে চিন্তা করতে হবে হার্ড ইমিউনিটির জন্য। হয়তোবা অন্যরা আমার কাছে সঙ্গে একমত হবেন না, তাতে আমি কিছু এসে যায় না, কেননা আমি দেখছি ওয়ার্ল্ড পপুলেশনে যেখানে 0.14% যদি আমার IFR হয়, সেটা which is equivalent to flu, seasonal flu, আমার মনে হয় না সেখানে হার্ড ইমিউনিটি গ্রো করতে পারবে না। করোনা থাকবে, চিরকালই থাকবে, অন্য করোনা ভাইরাসের মতনই কোভিড-19 হয়তো থাকবে, কিংবা আমাদের টেস্ট কিটটা যে কতটা সফল সেটাও নিয়ে আমি একটা সন্দেহ আছে। কেননা অনেক সময় দেখা যাচ্ছে 4-5 বার পজিটিভ মানে নেগেটিভ হয়ে লাস্টে 5 বারের সময় পজিটিভ হচ্ছে। এবং আমাদের চেনাশোনার মধ্যেই চিকিৎসকদের কাছে আসবো শান্তশ্রুতি। তবে একটা বিষয় আমি বলি শান্তশ্রুতি, অবশ্যই যে বিষয়টা আপনি বলছেন যে অর্থনৈতিক ভাবে আমাদের যে দুর্বলতা এসেছে সেটাকে সক্রিয় করতে হবে, কিন্তু আমরা যে আশঙ্কাটা করছি সমস্ত রাজনৈতিক দল অর্থনৈতিক উন্নয়নের কথা ভাবছে নাকি ভোটের অঙ্ক করছেন। এই যে দুর্গাপুজো নিয়ে যেটা হচ্ছে সেটার পিছনে কি সাধারণ মানুষের অর্থনীতিকে স্বাবলম্বী করে তোলবার কোনো প্রয়াস আছে, নাকি শুধুমাত্র ভোটের দিকে লক্ষ্য রেখেই গোটা বিষয়টা চিত্রিত হচ্ছে? আমরা কিন্তু
কিন্তু সেই জায়গা থেকে আলোচনাটা করব যে ভোটের অঙ্কে গোটা বিষয়টা মাপা হচ্ছে কিনা। যে কোনো রাজনৈতিক দল, যেমন আপনি বললেন যে আগে আরো ভালো করে যদি পরিকল্পনা করা হতো, যেমন ট্রাম্পের অনুষ্ঠানটার কথা আপনি বললেন, আমরা অবশ্যই সেদিকটাও আলোচনা করব যে সবাই কি তাহলে ভোটের অঙ্কই ভাবছেন? সাধারণ মানুষের জীবনযাপনের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সেটা কি আদৌ গুরুত্ব পাচ্ছে? আমি চলে আসবো, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সজল বিশ্বাস, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, উনি চিকিৎসক সংগঠনের সঙ্গে রয়েছেন, ফলে আমরা ওনার কাছে আসব। ডক্টর বিশ্বাস, আমি যেটা জানতে চাইবো আপনার কাছে, যে বারবার করে যে বিষয়টা আমরা আজকে আলোচনায় এসেছি, পুজোর ভিড় এবং সংক্রমণের আশঙ্কা, তথ্য বলছে যদি ভিড় হয় তাহলে সংক্রমণের আশঙ্কাটা কিন্তু বাড়বে। সেক্ষেত্রে কোথাও কি মনে হচ্ছে যে প্রশাসন যে বার্তাটা দিচ্ছে, যদিও মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে আমরা সতর্কতা মানব, দূরত্ব মেনে চলা উচিত, কিন্তু তৎসত্ত্বেও যে বার্তাটা এলো পুজোর জন্য ইনসেন্টিভ দেওয়া বিভিন্ন ক্ষেত্রে, তাতে কি মনে হচ্ছে না আসলে কোথাও হয়তো ভোটের অঙ্কটা বা ভোটের হিসেবটাই বড় হয়ে যাচ্ছে? সেটা তো আমাদের জন্য খুব বিপদের। হ্যাঁ, অত্যন্ত ভয়ঙ্কর একটা বিপজ্জনক পরিস্থিতি ডেকে আনা হচ্ছে। আমার পূর্ববর্তী বক্তা ম্যাডাম সন্তোষী ম্যাডাম যেটা বললেন, এটা ঠিক, একদম ঠিক, যে অর্থনৈতিক দিক থেকে যেভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে গোটা পৃথিবী এবং আমাদের দেশও, সেদিক থেকে যদি লক্ষ্য করা যায় তাহলে হয়তো এই ধরনের লকডাউন আর বেশি দিন চালানো উচিত নয়। সেটা যেমন একটা যুক্তির দিক, আবার আপনি যেটা বললেন এটাও আর একটা যুক্তির দিক, যে সত্যি সত্যি আজকে যারা রাজনৈতিক ক্ষমতায় রয়েছে, যে দেশেই যারা রয়েছে, তারা কি সত্যি সত্যি আজকে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা কতটা স্টেবল থাকবে, কতটা উন্নত হবে, তারা বেঁচে থাকার মতো পরিস্থিতি থাকবে কিনা, শুধু সেটা দেখে তারা কি করছে, নাকি তাদের একটা ভোটের ইন্টারেস্ট রয়েছে, ভোটের স্বার্থে তারা করছে? কারণ আমাদের দেশে যেটা দেখলাম, ম্যাডাম যেটা বললেন যে ট্রাম্প থেকে শুরু করে, মধ্যপ্রদেশের নির্বাচন থেকে শুরু করে আরো অসংখ্য ধর্মীয় অনুষ্ঠান আমাদের দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু হয়েছে, এবং যার ফলে কিন্তু লকডাউন যেটা আমাদের এতদিন ধরে চলেছে, সেই লকডাউনটা প্রহসনে পরিণত হয়েছে। লকডাউন যে সায়েন্টিফিক যে অ্যাপ্রোচ যেটা ছিল সেটাকে কিন্তু মেনে চলা যায়নি, মেনে চলা হয়নি, যার ফলে কিন্তু আজকে এরকম একটা জায়গায় আমাদের এসছে। না হলে কিন্তু এত খারাপ অবস্থায় কোথাও আসার কথা নয়। এবং এটা একটা জিনিস হচ্ছে, ভারতবর্ষ হচ্ছে একমাত্র এক্সেপশনাল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে এই যে এপিডেমিক কার্ভ, এটা হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, ক্রমশ রেগুলার কিন্তু এই কার্ভটা কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা পৃথিবীর সমস্ত দেশে, যেটা জনস্বাস্থ্য বিজ্ঞানের যতটুকু আমাদের জানা আছে এখনো পর্যন্ত মেথড গুলো, সেগুলোকে প্রয়োগ করার ফলে বিভিন্ন দেশে এপিডেমিক কার্ভ কিন্তু অনেক জায়গায় ডাউন হয়েছে, এবং কখনো কখনো একটু আপ হয়েছে, কখনো ডাউন হয়েছে, করে সামগ্রিকভাবে কিন্তু একটা ডাউন টুয়ার্ডস নেমেছে সমস্ত জায়গাতেই। একমাত্র এক্সেপশনাল দেশ হচ্ছে ভারতবর্ষ, যেখানে হচ্ছে আজকে কিন্তু এপিডেমিক কার্ভটা গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। তাহলে এখানেই হচ্ছে চিন্তার বিষয় রয়েছে। এবং এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে অনেকে হয়তো এই ক্যালকুলেশন করবেন, এটা ঠিক, যে আজকে সিজনাল ফ্লু যেভাবে আজকে তার যে মোর্টালিটি রেট রয়েছে, সেটা যেমন 1.4% যেটা রয়েছে, আমাদের করোনা তো প্রায় কাছাকাছি এখন চলে এসছে, মোর্টালিটি রেটটা কিন্তু অনেক কমেছে, এটা বাস্তব ঘটনা। কিন্তু এর সাথে একটা পার্থক্য এখানে, এটা একটা প্যান্ডেমিক, সারা বিশ্ব জুড়ে হয়েছে, এবং সিজনাল ফ্লু কিন্তু সারা বিশ্ব জুড়ে এইভাবে যখন হয়েছিল তখন কিন্তু 5 কোটি লোক মারা গেছিল একসাথে, সে ইতিহাসটাও কিন্তু জানা দরকার রয়েছে। অতএব মানে যখন সারা বিশ্ব জুড়ে একটা প্যান্ডেমিক হয় এবং তার যখন ইনফেক্টিভ পাওয়ারটা যখন একটা প্রচন্ড একটা ইনফিনিটিভ পাওয়ারে থাকে, মানে মুহূর্তের মধ্যে সে ছড়িয়ে দিতে পারে হাজার হাজার মাইল পর্যন্ত, সেরকম একটা সময় যখন আসে তখন কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এটা এত হয়তো এর ভিউলেন্সটা হয়তো খুব কম, এটা ঠিকই, কিন্তু এই নন ভিউলেন্স যে অর্গানিজম ভাইরাসটা রয়েছে, এটাও আজকে অত্যন্ত চিন্তার কারণ, এই কারণে যে একটা শর্ট স্প্যান অফ টাইমে একটা বিরাট অংশের মানুষকে কিন্তু ইনফেক্ট করে দিতে পারছে। এটা হচ্ছে বিশেষ ক্ষমতা। সেই পরিপ্রেক্ষিতে আমি জানতে চাইবো যে আসন্ন যে দুর্গোৎসব এবং যে ভিড়, সংক্রমণের আশঙ্কা, হ্যাঁ, এই জায়গাটা যদি একটু বলেন যে আমাদের কি করণীয়। একদম আমি আসছি। হ্যাঁ, এই কারণে যদি ধরুন যে ইনফেকশন হচ্ছে তাদের একটা পার্সেন্টেজ, ধরুন এর আগে হয়তো 20% ছিল যাদের হয়তো হসপিটাল সাপোর্ট দরকার হচ্ছে, এখন হয়তো সেটা অনেকটা কমেছে, হয়তো 10 to 12% হয়তো হসপিটাল সাপোর্ট দরকার হচ্ছে, এবং তার মধ্যে 5% হয়তো
আজকে ক্রিটিক্যাল কেয়ার লাগছে, আদারওয়াইজ অন্যদের কিন্তু ক্রিটিক্যাল কেয়ার লাগছে না। এরকম একটা জায়গা আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি কিন্তু ডেভেলপ করছে, কারণ এর ভিউলেন্স আস্তে আস্তে কমছে, যার ফলে এই জায়গাগুলো আসছে। আমরা যদি 10% কি 12%ও যদি ধরি, সেই সংখ্যাটাও কিন্তু গোটা ভারতবর্ষের যে জনগণ, সেটা কিন্তু একটা বিরাট সংখ্যক। অত বেড কিন্তু দিতে পারবে না। আর অত মানুষ যদি একসাথে ইনফেক্টেড হয়, পশ্চিমবঙ্গে এই যে পুজো আসছে, এর ফলে যদি মানে একটা বিরাট সংখ্যক মানুষ যদি ইনফেক্টেড হয়, যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখলাম যে কেরলে ওনামের পরে সেখানে প্রায় 10 গুণ 15 গুণ তার ইনফেক্টিভিটি রেট বেড়ে গেছে। অর্থাৎ যেখানে 1000 হয়তো পার ডে ইনফেকশন ছিল, সেখানে এখন 10,000 12,000 হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে কেরলে, সেখানে বললেন এর আগে বক্তা যে ওটা হয়তো খুব ছোটখাটো একটা উৎসব, ঘরোয়া উৎসবের মতোই প্র্যাকটিক্যালি। সেখানে যদি এই অবস্থা হতে পারে, তাহলে দুর্গোৎসব যেটা পৃথিবীর মধ্যে একটা রিমার্কেবল একটা উৎসব, একটা মানে বৃহত্তর উৎসবের মধ্যে একটা দাবি রাখে, তাহলে এবং এত দীর্ঘদিন ধরে উৎসব, এটা পৃথিবীর মধ্যে আমরা বলতে পারি এটা সব থেকে একটা বড় ধরনের একটা উৎসব, বড় ধরনের একটা জমায়েতের একটা জায়গা, এটা আমাদের এই পশ্চিমবঙ্গে যেটা কলকাতায় যেটা হয়। তাহলে এটা যে মানে ব্যাপ্তি নিয়ে আসছে, এটা মানে আমরা আমাদের এই যে জনসমাগম, এটা বা এই যে মানুষের কাছাকাছি চলে আসা, এটার সম্ভাবনা কিন্তু মানে বহুগুণ বেশি অন্য সমস্ত জায়গা থেকে আমরা বলতে পারি। এবং এই কেরলে যে ওনামের কথা বলছিলাম, এটার তুলনায় প্রায় 10 গুণেরও বেশি কিন্তু ইনফেকশন ছড়াতে পারে। এবং এত মানুষ যদি একসাথে ইনফেক্টেড হয়, সেই মানুষকে তার মধ্যে যদি 10%ও যদি হসপিটাল দরকার হয়, একদম এখানে স্বাস্থ্য পরিকাঠামো একদম এই বিষয়টা নিয়ে আপনার কাছে আবারও আসবো, আমি আবারও আসবো আপনার কাছে। তার আগে আমি চলে যাব ডাক্তার অরিন্দম বিশ্বাসের কাছে। ডাক্তার বিশ্বাস, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। যে বিষয়টা আপনাকে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম, যে আপনি বারবার করে বলেছিলেন যে পুজোর সময়টায় দূরত্ব মানতে হবে, সতর্কতা বিধি মানতে হবে, তা না হলে যে অবস্থা তৈরি হয়েছে হয়তো কয়েকদিনে অবস্থাটা আরো বেশি খারাপ হতে পারে। ফলে আমি এখানে আপনার কাছে জানতে চাইবো যে প্রশাসন যে ভূমিকা নিচ্ছে, যে অবস্থান নিচ্ছে, আপনাকে কি সন্তুষ্ট করছে বা আশ্বস্ত হতে পারছেন প্রশাসনের সেই ভূমিকায়? দেখুন, পরিষ্কার কথা, কিছুতেই না। কারণ একটা কথাই হবে আমাদেরকে, যে গতকাল মৃত্যু হয়েছে প্রায় 700 জনে সারা ভারতবর্ষতে। সংখ্যাটা দাপট কিন্তু এখনো আছে। করোনা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়নি, আমাদের মধ্যেই আছে। যখন সে সুযোগ পাবে, সে কিন্তু ঝাঁপিয়ে পড়বে, মানুষের মৃত্যু হবে। সুতরাং আমাদের ভারতবর্ষের যা কাঠামো, সে কাঠামো অনুপাতে যে সংখ্যায় মানুষের রোগাক্রান্ত মানুষ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিপজ্জনক জায়গা কিন্তু। সুতরাং এই দুর্গাপুজো উপলক্ষে কিন্তু এই সংখ্যাটা বাড়তে পারে। আরেকটা কথা যেটা খুব স্পষ্টভাবে আমি বলবো, এই যে সংখ্যা যত কোনোদিন বাড়ছে কোনোদিন কমছে, ধারাবাহিকভাবে কিন্তু এখনো কমেনি। তো আমরা স্পষ্ট যে শীর্ষবিন্দুতে আমরা যাইনি, তরঙ্গ তো ছেড়ে দিন। ওনাম আমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছে আমাদের বিপদ বাড়বে। আরেকটা কথা আপনিও দেখাবেন, অনেক টিভি চ্যানেল দেখাবে, কলেজ স্কোয়ার 9টার সময় অষ্টমীর দিন 9,000, 10,000, চেতলা অগ্রগণী 12,000। এই 12,000-এ করলে কিন্তু এবার হবে না। জনসমুদ্র যদি হয়, রোগটারও জনসমুদ্র আমরা দেখতে পাবো। এই জায়গাটা কিন্তু মর্মগ্রহণ করতে হবে, এদি করতে হবে যে বিপদ আছে, আশঙ্কা মানুষকে কিন্তু এইখানেই বুঝতে হবে। সরকার যাই বল, মানুষ তো ভুগবে। সমাজ আমরা তৈরি করি, আমরা নিজেদেরকে মতামত করে তুলবো যে আমরা এবার যাব না, চেষ্টা করব, নিজেদের মধ্যে থাকবো, চৌকাটে থাকবো। কারণ রোগটা চৌকাটেও পৌঁছে গেছে, রোগটা কিন্তু প্যান্ডেলেও পৌঁছে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের ডাক্তার হিসেবে আমাদের কাজ কিন্তু মানুষকে সতর্ক করা এবং বলা, যা যা সাবধানতার নিদান দেওয়া হয়েছে সেই বিধানগুলো ফলো করা, অনুসরণ করা, সেই নিদানগুলো অনুকরণ করা। তাহলেই কিন্তু আমরা বাঁচবো। রোগাক্রান্ত হয়ে হাসপাতালে ছুটবো না। আমরা বাড়িতে যা চিকিৎসা করব ঠিক আছে, কিন্তু আমরা যদি পুজোর বাজার করতে 5,000 টাকার বাজার করতে গিয়ে 5 লাখ টাকার বাজার বেসরকারি হাসপাতালে করে আসি, সেটাও কিন্তু কাম্য নয়, সেটা মানুষ চাইবেন না। খুব তাৎপর্যপূর্ণ কথা আপনার, যে পুজোর বাজার করতে গিয়ে 5 লক্ষ টাকার হাসপাতালের বাজেট বরাদ্দ করে আসাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু সাধারণ মানুষ সেই বোধ বা সেই বুদ্ধিকে আশ্রয় করতে পারবেন কিনা, আমাদের সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, আপনি আপনার দৃষ্টিতে, মানে আপনার কাছে জানতে চাই যে প্রশাসন ঠিক এই রকম অবস্থায় প্রশাসন
কি করতে পারতো, মানে এটা কি হতো, এটা কি সম্ভব, যেটা শান্তশ্রীদি বলছেন যে একই সঙ্গে তো না, অর্থনৈতিক অবস্থার না উন্নয়ন দেখুন, দরকার, ঠিক কিন্তু আছে। আবার প্রশাসনকেও তো হুম, সতর্ক হতে হবে। না আমি একটা বলি যে হুম 2013 সালে অ্যাসকম বলে একটা একটা চেম্বার অফ কমার্স আছে, তারা স্টাডি করেছিল। তারা বলেছিল পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর যে টোটাল হিসেব তখনকার দিনে প্রায় 35,000 কোটি টাকা, এবং বলেছিল যে প্রায় 35% CAGR কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট সেভাবে বাড়ছে। সেটা যদি হিসেব করা যায় এখন প্রায় 1 লক্ষ কোটি টাকা দাঁড়িয়ে গেছে। দুর্গাপুজোর কি ইকোনমিক কন্ট্রিবিউশন আমরা অনেকেই জানি, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই রোগটা দেখুন, আমরা বলছি যে এর কেস ফ্যাটালিটি রেট 1.5 আমাদের দেশে এখন হয়ে আছে, বাংলাদেশে একটু কম, আর পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেক বেশি। এই কেস ফ্যাটালিটি রেট দিয়ে এই রোগটাকে বিচার করলে চলবে না। খেয়াল রাখতে হবে এই রোগটা কিন্তু অ্যাবসলিউটলি এগেইনস্ট এল্ডার পপুলেশন এন্ড পিপল উইথ কোমরবিডিটি। বাচ্চাদের হয়তো হলো না, তারা সারা রাত ধরে ঠাকুর দেখতে লাগলো, লোকটা যখন বাড়িতে এলো। আর আমাদের সমাজে মাল্টি জেনারেশনাল লিভিং, বয়স্ক মানুষ সবাই একসঙ্গে থাকে, একই ঘরের মধ্যে বুড়োরাও থাকতে, বাচ্চারাও ঘুমোচ্ছে। এই জায়গায় বাচ্চারা যদি রোগ নিয়ে আসে, আপনারা বুঝতে পারছেন কত বয়স্ক মানুষ। আমি বলি যে COVID-19 ইজ এগেইনস্ট দ্য ওল্ডার পপুলেশন, এটা আমাদের খেয়াল রাখতেই হবে। এবং এটা যদি আমরা যদি পুজোর ফলে আমরা নয় লাখো লাখো আমাদের বয়স্ক মানুষদের যারা 60-র উপর বয়স হয়ে গেছে, তাদের অনেককেই হারাতে হবে, এবং এদের লার্জ পপুলেশন হয়তো আমাদের হসপিটালে গিয়ে হাজির হতে হবে। সুতরাং সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল যে পরিষ্কার করে বলা যে এবছরের পুজো কিন্তু অর্থনীতিতে বলে যে একটা শক আসলে তার পরের বছর তার বাউন্স ব্যাক করে। যে কোনো শক, ইকোনমিক যদি ডাউন হয়, আজকে তারা হোটেলে যেতে পারছে না, আমি বলে দিচ্ছি আগামী বছর দেখবেন যে হোটেল 1 বছর ধরে লাইন লেগে যাবে বিভিন্ন হোটেলের জায়গা পেতে। যত সিনেমা হল গুলো লাইন লেগে যাবে, সেগুলো ঘটবে। অর্থনীতি যখন বিরাট উত্থান হবার সম্ভাবনা আছে একটা শকের পরে। সুতরাং এই যে কিছুদিন যে গন্ডগোল গেছে, এটা আমাদের মাথায় রাখতেই হবে, আমরা পেরে উঠবো না। আমরা যদি বলি যে বড় বড় প্যান্ডেল না হলে ডেকোরেটরের লোক শ্রমিকরা কাজ পাবেন, এই যদি আমাদের মাথায় থাকে, না সারা রাত ধরে ঢাকি না বাজলে বাকি লোকেরা কাজ পাবে না, কিন্তু আমরা কিন্তু রোগটাকে কিন্তু ছড়িয়ে দেবো। খেয়াল রাখতে হবে, আমি যেটা বারবার বললাম যে আমাদের যে মাল্টি জেনারেশনাল লিভিং স্ট্রাকচার, সেই জায়গায় কিন্তু আমরা আঘাত করে বসবো ব্যাপকভাবে। তারপরে যে ব্যাপক যে ক্ষতি হবার সম্ভাবনা আছে আমাদের সমাজ ব্যবস্থায়, পরিবার ব্যবস্থায়, সেটাকে কিন্তু কিছুতেই আমরা উদ্ধার করে উঠতে পারবো না। সুতরাং সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে একেবারে ভোট পলিটিক্স এর কথায় রেখে, কারণ সরকারের উপর একটা দোষ কেউ চাপাচ্ছে, এই সরকার যদি আগের বছর কোন একটা পুজোয় কিছু বিসর্জনে আটকেছে বা কিছু করেছে, এরকম একটা অভিযোগ পেয়ে গেছে, এই সরকার যে হিন্দু বিরোধী নয় সেটা দেখাবার জন্য উদ্যোগী হয়ে গেছে। এবং সে বলছে অন্য জায়গায় উত্তরপ্রদেশে পুজো বন্ধ হয়েছে, দিল্লিতে পুজো বন্ধ হয়েছে, আমাদের এখানে পুজো আমরা করবি। অর্থাৎ যে আমার সম্বন্ধে যে ধারণা, সেটাকে আমি খুলে ফেলতে চাই। ভোটের পলিটিক্স এটা জরুরি, কিন্তু জীবন ধারণের যে প্রয়োজন, সেখানে কিন্তু এইটা কিন্তু চলবে না। অর্থনীতি বাঁচানোর জন্য এই মুহূর্তে হঠাৎ করে দুর্গাপুজো করে সাধারণ মানুষের আমি কয়েক দিনের মজুরি দিলাম, আর তারপরে যে অরিন্দমদা অত্যন্ত সুন্দরভাবে বললেন যেভাবে আমাদের হসপিটাল খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হয়তো আমি পক্ষাঘাত হয়ে গিয়ে আমার সারা জীবনের রোজগার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রুডেন্ট গভর্নমেন্ট, ইকোনমিক ক্যান ওয়েট বাট হেলথ ক্যানট, এইটা কিন্তু আমাদের সময় এসেছে। একদম। আমি শান্তশ্রীদির কাছে আসবো। শান্তশ্রীদি, যে আলোচনা যেভাবে গড়াচ্ছে, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আসলে আমাদের দেশের যারা প্রশাসন, যারা শাসক দল, তারা কি সাধারণ মানুষ, আপনি যেটা বারবার করে বলছিলেন যে লকডাউনের ফলে অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ হয়েছে, এখন যে দুর্গাপুজো উপলক্ষে যেটা করা হচ্ছে, সত্যি কি সাধারণ মানুষের কথা ভেবে নাকি ভোটের অঙ্ক করে? যদি এভাবে ভোটের অঙ্ক কষা হয় তাহলে তো সবচেয়ে বড় সমস্যায় পড়বে সাধারণ মানুষ। এক্ষেত্রে অর্থনীতিকে বাঁচানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা, দুটোর সমন্বয় সাধন কিভাবে সম্ভব? আমাদের যারা বর্তমান প্রশাসকের শাসন ব্যবস্থা রয়েছেন, তাদের পক্ষে কি এটা প্রত্যাশা করা যায় যে তারা দুটো সমন্বয় করে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা সুনিশ্চিত করবেন এবং একই সাথে সুস্থতা যাতে বজায় থাকে সেটাও রাখতে পারবেন? কারণ আমাদের অভ্যাস তো সে কথা বলে না। দেখুন, রাজনৈতিক হয়তোবা যদি এমন হতো কি যে দুর্গাপূজা যদি না করতেন, তাহলে হয়তো অন্য রাজনৈতিক দলের লোকেরা এসে
তাহলে কিন্তু এই সময়টার এইটার একটা অ্যাডভান্টেজ নিয়ে নিত, যে দেখো হিন্দুদের পুজো তাই করতে দিলেন না। সুতরাং ওদের কথা যদি বলে তো যে যেরকম অবস্থা সে সেরকম ভাবে তারা বলে আর কি, সেরকম ভাবে ইন্টারপ্রিটেশন করে। সো পলিটিক্যাল ইন্টারপ্রিটেশনের মধ্যে আমি এর মধ্যে যেতে পারি না, যে যার যখন সুবিধা সে সেমন ভাবে কথা বলে। কিন্তু এটা তো ডেফিনেটলি একটা যে যে এখানে ইকোনমির ব্যাপারটা কেউ চিন্তা করেন, এখানে একটা সেন্টিমেন্ট কাজ করেছে, একটা ইমোশন কাজ করেছে, এবং ইট কুড বি অ্যান এক্সাম্পল অলসো যে এই লোকরা যখন বেরোচ্ছে তারা কতটা অ্যাওয়্যার যে তাদেরকে কিভাবে বেরোতে হবে। প্রত্যেকটা পুজো প্যান্ডেলকে আমি দেখলাম আমাদেরও পাড়ার সব পুজো টুজোতে যে মাস্ক মানে ডেফিনেটলি পরতেই হবে, তা না হলে ঢুকতে দেবে না। আর এই ট্রেনটাকে বন্ধ করাতে আমাদের ম্যাক্সিমাম লোড যেটা আসতো সেটা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকাল ট্রেনের মাধ্যমে। তো সেই লোকাল ট্রেনের যেটা ট্রান্সপোর্টেশন, ওই যে আমাদের এটা কাট হয়ে গেছে, সেখানে হয়তো খুব একটা ভিড়ের যেটা আমরা চিন্তা করছি সেটা হয়তো বা নাও দেখতে পারি আমরা, এটা আমি ভাবছি। আর কলকাতার মানুষটা কিন্তু খুবই অ্যাওয়্যার। তবে আমি কদিন আগে রবিবার হলে পরে আই গো ফর আ ড্রাইভ, তো আমি কিন্তু ময়দানে দেখি উইদাউট মাস্ক, উইদাউট এনিথিং, সব ছেলেরা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছে। সেখানে কিন্তু হাজার হাজার ছেলেরা ফুটবল খেলছে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের এই দুর্গাপুজোটা যদি বা হচ্ছে, তো এটা কোনো ইকোনমিক, এটার মধ্যে আমি ভাবছি না যে এটা কোনো ইকোনমিক প্ল্যানিং হচ্ছে না। এটা একটা জায়গায় আমরা রয়েছি যেটা মোর ইমোশনালি আমাদেরকে এটা কানেক্ট করতে হচ্ছে। তবে আমার মনে হয় একটু প্ল্যানিং এর দরকার ছিল। এটা যদি একটু পিছিয়ে বাসন্তী পুজো যেখানটা আমাদের হয়, যেটা আসল আমাদের পুজোটা, এটা তো অকাল বোধন হিসাবে, তো সেই হিসাবে ওই সময়টাও আমরা পুজোটা করারও একটা থাকতো। তবে এই ডিসিশনটা যখন প্রশাসন নিয়েছেন, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, নাগরিকদের সতর্ক থাকতে হবে, নিজেদের বাড়ির লোকের একদমই কথা ভাবতে নিজেদের হবে। আমরা সতর্ক করবার প্রয়াস করব, এবং আমরা সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও এই প্রয়াসটা জারি রাখবো যে সাধারণ মানুষের বোধে চেতনায় যাতে ধাক্কা লাগে। একই সাথে আমি চিকিৎসকরা যারা চিকিৎসক সংগঠনের সাথে যুক্ত, সজল বিশ্বাস এখানে রয়েছেন, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক। ডক্টর বিশ্বাস, আপনার কাছে জিজ্ঞাসা করবো যে ঠিক এই মুহূর্তে আপনারা তো সংগঠনগতভাবে প্রশাসনকে, আমি জানি আপনারা বারবার প্রয়াস করেছেন, বিভিন্নভাবে সরকারের সাথে আলোচনা করেছেন, কিন্তু এই যে বিষয়টা চলছে যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে কোভিড বেড বাড়ানো হবে আরো পরিসংখ্যান, কিন্তু একই সাথে সরকারকে এটা বোঝানো যে গোটা বিষয়টা যে সামাজিক অনুষ্ঠান, সেক্ষেত্রে অনেক বেশি সতর্কতা নেওয়া, অন্যান্য বারের যে অভ্যাস, যে রীতি, সেটা না মেনে অন্য পথে হেঁটে এই একটা বড় ভিড়কে এড়াবার প্রয়াস। অর্থনৈতিক স্বাবলম্বী বা অর্থনৈতিক উন্নতির প্রয়াস নিশ্চয়ই থাকবে, কিন্তু মানুষকে এই বিষয়ে সচেতন করা যে বেড বাড়ানো নয়, তোমরা নিরাপদ থাকো, যাতে কেউ আক্রান্ত না হয়, রোগী যাতে না বাড়ে, সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং তার জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়া সরকারকে। সেই ব্যাপারে কি আপনারা খুব সফল হতে পেরেছেন সংগঠন, ডাক্তার সংগঠনগুলোর পক্ষ থেকে? এটা আমরা সার্ভিস ডক্টরস ফোরামগত ভাবে গত 12 তারিখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটা বিস্তারিত সাজেশন দিয়ে আমরা একটা চিঠি লিখেছি, এবং আমরা তার সাথে বসার জন্য একটা অ্যাপিলও তাকে করেছি যে এই বিষয়টা নিয়ে আমাদের মেডিকেল সংগঠন যত আছে তাদের সাথে আপনারা এক্সচেঞ্জ করুন, বসুন, কিভাবে এটা সাইন্টিফিক্যালি যে পুজোর যে ফেস্টিভ্যালটা আছে সেটাকে সাইন্টিফিক্যালি পরিচালনা করা যায়, সেটার জন্য আমরা তাকে অনুরোধ করেছি। এখনো পর্যন্ত তিনি রেসপন্স করেননি, এটা ঠিক, কিন্তু আমরা চিঠিতে আমরা পরিষ্কার সাজেশন গুলো দিয়েছি যাতে ভিড়টা এড়িয়ে যাতে পুজোগুলো হতে পারে, সেটার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, সেটার জন্য যাতে ওরা এখন থেকেই সমস্ত পদক্ষেপগুলো নেয়, সমস্ত আইসি গুলো করে, মানুষকে একটা অ্যাপিল করে, মানুষের কাছে প্রথমত একটা অ্যাপিল যাওয়া দরকার যে এই ভিড় যদি হয়, জমায়েতের মধ্যে গেলে তুমি যে ইনফেক্টেড হতে পারো, সেই বার্তাটা সরকারের পক্ষ থেকে আসা দরকার, সেটা হচ্ছে প্রথম কাজ। কারণ মানুষ যেটা ভেবে বসে আছে যে 50,000 টাকা করে যেহেতু আজকে প্রতিটা ক্লাবকে দেওয়া হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে, অর্থাৎ মানুষ ধরেই নিয়েছে যে এখন আর বোধহয় তেমন কিছু হবে না,
অর্থাৎ উল্টো যে বার্তাটা সরকারের পক্ষ থেকে ইমিডিয়েট দেওয়া উচিত যে করোনার ইনফেকশনের চান্স কিন্তু এখনো প্রচুর পরিমাণে রয়েছে, এখনো আমাদের দেশে বা আমাদের রাজ্যে করোনা কিন্তু সাংঘাতিক হারে স্প্রেড করছে এবং একটা ভয়ঙ্কর জায়গায় চলে যেতে পারে। এই কথা মাথায় রেখে আপনারা ভিড় এড়িয়ে চলুন, যাতে বেশি গ্যাদারিং না হয় সেটার জন্য আপনারা চেষ্টা করুন, সচেতন হন। এই বার্তাটা আমি আপনাকে বলি সজল বাবু, শুধুমাত্র ক্লাবগুলোকে 50,000 টাকাই নয়, বিদ্যুতের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, আরো অন্যান্য ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, মানে আমরা এইটাই বলতে চাইছি যে এটা যদি প্রশাসনের বার্তা হয় তাহলে তো আসলে পুজো করবার দিকে যাচ্ছে, সতর্কতা স্বাভাবিক করবার দিকে যাচ্ছে মানুষ। সেটাই বললাম, যেটা বললাম যে মানুষ হয়তো ভেবেই নিয়েছে যে প্রশাসন বলছে যে আমাদের পুজো করতে বা ভিড় জমায় যাই করি না কেন, অন্যান্য বার যাই করি না কেন, এবারও করলে হয়তো তেমন কিছু হবে না, সেটা হয়তো অনেকের ধারণাই হয়ে গেছে। তাহলে সেই জায়গাটাকে অ্যান্টিডোট হিসাবে আজকে গভর্নমেন্টের একটা স্ট্রিক্ট মেজার নেওয়া দরকার, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আজকে পুজো প্যান্ডেল গুলোকে সেইভাবে মানে স্ট্রাকচার্ড করা যাতে ওপেন থাকে, যেখানে মানে যত বেশি আঁটোসাঁটো হবে তত বেশি করোনা ভাইরাস ইনফেকশনের চান্স বেশি, সেটা যাতে ওপেন থাকে এবং সেখানে গ্যাদারিংটাকে এড়ানোর জন্য যাতে 2 মিটার ডিস্টেন্স সবাই মেনে চলতে পারে, সবাই যাতে মাস্ক পরে, সেটার জন্য প্রপার যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন সেটা কিন্তু নিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন না নিলে কিন্তু কেউ কিন্তু মানবে না, এটা কিন্তু বাস্তব ঘটনা, সেই জায়গাগুলো দেখতে হবে। তাহলে এই সাজেশন গুলো আমরা কিন্তু অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দিয়েছি এবং এই বার্তাটা দেওয়ার জন্য কিন্তু আমরা বলেছি। এখানে আরেকটা জিনিস আমি জাস্ট এই কথার সাথে পরিপ্রেক্ষিতে আমি বলে রাখি যে এই যে অর্থনৈতিক দিক থেকে লসের কথা যেটা বলা হচ্ছে যে করোনা নিয়ন্ত্রণের জন্য হয়েছে, এটা কিন্তু পৃথিবীর মধ্যে আমাদের দেশেই সব থেকে বেশি। মানে এটা কেন হবে, এটাই তো আমি বুঝে পাই না। আমাদের আজকে জিডিপি -23.9 আজকে দাঁড়িয়েছে, অন্তত পজিটিভ জিডিপিতে আছে। একমাত্র আমাদের দেশ হচ্ছে যে পৃথিবীতে যে -23.9% চলে এসছে এবং এই সময়েই আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বেশ কিছু শিল্পপতি তারা হচ্ছে বিলিয়নিয়ার্স হয়ে যাচ্ছে, 16 জন অন্তত হয়েছে আমাদের দেশে। তাহলে ইকোনমিটা কোন দিকে চলছে, কার স্বার্থে চলছে, কার জন্য চলছে, সেই জায়গাটাও কিন্তু আজকে ভাববার দরকার আছে। মানুষের কিন্তু আজকে সেই জায়গাগুলো প্রশ্ন তোলার দরকার রয়েছে। তাহলে ইকোনমি একটা চলছে, সেটা কার স্বার্থে চলছে সেটা কিন্তু বোঝা দরকার রয়েছে। এবং আজকে এই সাধারণ মানুষ এই যে হয়তো আজকে তারা বেকার হয়ে গেছে, তাদের রোজগার নেই, সেটা আজকে একটা ডিজাস্টার চলছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এখানে লাগু হয়েছে এবং এখানে আজকে প্যান্ডেমিক অ্যাক্ট এখানে লাগু হয়েছে, এখানে দায়িত্ব তো সরকারের ছিল, এই মানুষগুলোকে দেখভালের দায়িত্ব তো সরকারের ছিল, সেটা নিয়ে নেওয়া হচ্ছে না কেন দায়িত্বটা? একদম ঠিক। এই সময় আমাদের দেশের একদিকে যেমন অর্থনৈতিক ধস নেমেছে, তেমনি পরিসংখ্যান বা তথ্য বলছে আমাদের দেশে মুষ্টিমেয় মানুষের সম্পদের পরিমাণ বিপুল হারে বেড়েছে। মানে যারা বড় লোক তারা অনেক বেশি বড় লোক হয়েছে, এটা হচ্ছে অর্থনৈতিক বেশি বড় লোক হয়েছে, মজার বিষয় আর কি। এক্স্যাক্টলি। তাহলে এই জায়গাগুলো কিন্তু আজকে কিন্তু ভাববার বিষয় রয়েছে আমাদের। একদম আপনার কাছে আবারও আসবো, আমি ডাক্তার অরিন্দম বিশ্বাসের কাছে যাব। ডাক্তার বিশ্বাস, প্রথম থেকে গত 6-7 মাস ধরে আপনারা বারবার সাধারণ মানুষকে সচেতন করবার কথা বলেছেন। আপনি একটু আগেই বলছিলেন যে পুজোয় যে প্রতিযোগিতা চলে, অর্থাৎ আমার প্যান্ডেলে ভিড় হয়েছে এত, উনি ওই আর একটা প্যান্ডেল ঘোষণা করে আমার প্যান্ডেলে ভিড় হয়েছে এত, এই যে পুজোর বাজার করতে যে ভিড় হয়েছে সেটাই ইঙ্গিত দিচ্ছে হয়তো প্যান্ডেলে ভিড়টাও সেই আকারে হবে। কোথাও কি মনে হচ্ছে আপনাদের আতঙ্কিত করছে যে এত দিন ধরে গত 6-7 মাস ধরে সাধারণ মানুষকে সতর্কতার বার্তা দেওয়া, সাধারণ মানুষকে জীবন সম্পর্কে আরো বেশি সচেতন হওয়া, তাদের জীবন রক্ষার ব্যাপারে তারা যাতে অনেক বেশি যত্নশীল হয়, যে বার্তাটা আপনারা চিকিৎসক কুলের পক্ষ থেকে বারবার দেওয়ার প্রয়াস করেছেন, কোথাও কি মনে হচ্ছে সেটা খুব একটা কাজে দিচ্ছে না? না, এইটা আমি বলবো না। চিকিৎসকরা যেভাবে বার্তা দিয়েছেন, সরকার যেভাবে বার্তা দিয়েছেন, মানুষ কিছুটা গ্রহণ করেছে, এটা সন্দেহ নেই। এক শ্রেণীর মানুষ কথাটা কানে পৌঁছয়নি, এটা অস্বীকার করছি না আপনার সাথে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এটা মর্মগ্রহণ করেছেন। একটা বিপদ আসন্ন, একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই ক্ষেত্রে মানুষ দেখবেন আজকে মাস্ক কেউ পরতো না, এখন মাস্ক, মুখটা ঢাকে, নাকটা হয়তো ঢাকছে না, তাও মাস্ক একটা রয়েছে। কিন্তু আমরা যে বার্তাটা সবসময় বলছি যে মাস্ক পরো, মাস্কটা সঠিক জায়গাটায় পরো, নাক আর মুখটা ঢেকে, এই ছিদ্রগুলো বন্ধ করা দরকার। এইবার যেটা ঘটছে, আপনাকে একটা কথা বলি, ডক্টর সজল বিশ্বাস একটা কাজ করেছেন যথেষ্ট, আমি প্রশংসনীয়, যে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন,
দেখুন, আমিও জানি, অনুপম বাবু আপনিও জানেন, আপনিও অল্প বয়সে ঠাকুর দেখেছেন, এখন দেখেন কিনা জানি না, কিছু ঠাকুর দুটো দুর্গাপুজোর যদি আপনি মাঝখানে যে ডিস্টেন্স দেখেন সেটা হয়তো 8 ফুট 9 ফুট আছে। আপনি সব থেকে বড় এক্সাম্পল যদি দেখেন, অত্যন্ত ঐতিহ্যবাহী পুজো দুটো, সমাজসেবী বালিগঞ্জ কালচারাল, আপনি দেখুন কত কাছাকাছি দুটো পুজো। আপনি এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন মানুষের ভিড় হলে? আপনি এটা ভেবে দেখুন। এই জায়গাটা কিন্তু একটা অসম্ভব, কারণ ওই সময় যদি 500 মানুষও একসাথে হয়, দুটো পুজোর মধ্যে তো হবে, এবং ওই দুটো পুজোর মধ্যে থেকে মানুষের জনসমাগম হয়। কিন্তু বাস্তবটা কি? বাস্তব হচ্ছে, যেদিন ভারতবর্ষ অর্থনীতি স্বাস্থ্য নিয়ে আলোচনা করবে, সেদিন ভারতবর্ষ কিন্তু জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই যে আমরা 47 সালের পর থেকে ধর্ম নিয়ে করে গেছি, আমরা একটা আরেকটা ধর্মের মানুষকে লড়িয়ে দিয়েছি, সেইখানে স্বাস্থ্যটা খুব মানে বৈমাতৃসুলভ আচরণ পেয়েছে, যেখানে 1% 1 টাকা মাত্র খরচ হয় জিডিপিতে স্বাস্থ্যের জন্য। সেইখানে আমরা কি আশা করতে পারি খুব শীঘ্রই সরকার, যে কোনো সরকার একটা মত পরিবর্তন করে স্বাস্থ্যের নিরিখে অনেক খরচ করবে, স্বাস্থ্যের বিষয়ে মনোনিবেশ করবে? এটা হয় না। এইখানে পুজোটাকে অগ্রাধিকার দিতেই হবে। তারা হলে একটু কয়েক দিন পরেই কোন রাজনৈতিক দল এটাকে আবার ফায়দা তুলতে শুরু করবে, যে ওদের দিয়েছো আমাদের দাওনি, আমাদের বঞ্চিত করেছো। কিন্তু কেন বঞ্চনা? বঞ্চনার কোনো জায়গা নেই, এটা বাস্তবের কথা বলছি, মানুষের শরীর নিয়ে কথা, স্বাস্থ্য নিয়ে কথা। এটা কিন্তু মানুষকে সুস্থ সমাজ না হলে কিন্তু অর্থনীতিও সুস্থ হবে না। স্যার আছেন ডক্টর রাজাগোপাল চক্রবর্তী, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, তো উনি নিশ্চয়ই এটা বলবেন, সুস্থ সমাজ যদি না হয় কোনো স্বাস্থ্যবান অর্থনীতি হতে পারে না। তো এই জায়গাতে আমাদের এক একটা পুজোর যা ডিস্টেন্স, সেই এতটা কম, সেখানে রোগটা ছড়াবে। সেখানে এবার পুজোটা যদি একটু কমিয়ে দিতে হতো, কয়েকটা ক্লাব মিলে একটা করে পুজো করতো, তাহলে আমার মনে হয় কিছুটা সংখ্যক মানুষ কম আসতো, পুজোর সংখ্যা যদি কমিয়ে দেওয়া হতো এই বছরের জন্য। কিন্তু একটা অসুবিধা আছে, আমি আচরণ অত বিশ্বাস জানি না, আমি এ ব্যাপারে আমি অজ্ঞ, কিন্তু শুনেছি একটা পুজো বন্ধ করা যায় না, পুজো চালাতে হয়। কিন্তু এই ছোট করে, সেক্ষেত্রে ছোট করে হতে পারতো, একদম ছোট করে হতে পারতো। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটা বিবেচনা করলে হয়তো এটা আরেকটু আটকানো যেত। এইরকম ভাবে যেভাবে মানুষের ঢল নামবে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কেন জানি না অল্প হলেও রোগটা কিন্তু ছড়াতে পারে। মানে আপনার আশঙ্কা থেকে যাচ্ছে। আমি রাজাগোপাল চক্রবর্তীর কাছে আসবো। রাজাগোপাল বাবু, যে বিষয়টা উল্লেখ করলেন ডাক্তার বিশ্বাস, উনি বলছেন যে নাগরিক সুস্থ সচেতন নাগরিক না হলে সুস্থ সমাজ গড়া যায় না। আমরা যারা বারবার করে বলছি যে সমাজটাকে সুস্থ রাখতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, উনি একই সঙ্গে যেটা জানাতে চাইলেন যে মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে। নাগরিক যদি সচেতন না হয়, নাগরিক যদি খুব সুস্থ না হয়, তাহলে সুস্থ সমাজও হতে পারে না। কোথাও কি মনে হয় যে আমাদের মানুষ তাদের একটা অসচেতনতা আছে, তার জন্য প্রশাসন এই ধরনের হুজুকে বা আপনি যদি বলেন রাজনৈতিক মতবাদ পুষ্ট বা রাজনৈতিক অঙ্ক পুষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারে? সাধারণ মানুষের বিবেচনা, সচেতনতা, সেটার কি কোথাও অভাব? মানে সেই জন্যই কি এটা পারে রাজনৈতিক দলগুলো? না, খুব সুন্দর প্রশ্ন, এবং অরিন্দম দাকে ধন্যবাদ, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। ডক্টর বিশ্বাসও, সজল বিশ্বাস সুন্দর তুলে ধরেছেন। তবে যাই হোক, অনেক প্রশ্ন এসে যাচ্ছে, সব প্রশ্ন আনসার এই মুহূর্তে যাওয়া যাবে না। একটাই কথাই বলি যে রাষ্ট্রসংঘ, ইউনাইটেড নেশনস এর ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি, তারা মানব উন্নয়ন বলতে গিয়ে যে 3টে প্যারামিটারকে ব্যবহার করছেন, মানুষের উন্নয়ন কি করে করছে, প্রথমে তারা বলছে স্বাস্থ্য, শিক্ষা এবং আয়। এই 3টে যদি উন্নয়ন ঘটে, তাহলে আমরা মানবিক উন্নয়ন করতে পারি। স্বাস্থ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে যে প্রশ্ন আপনি করলেন, মানুষ সচেতন হবে। সাধারণ মানুষ, গরিব মানুষ বর্তমানটা দেখে, যে মানুষ সারা বছর এনজয় করতে পারেনি, সারা বছর লকডাউনে আটকে ছিল, সে পুজোর দিনগুলোতে ভাববে আমি পুজোর মাঠে যাবই। সে বর্তমানকে ভাবে, সে ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করে। এবং মানুষ যেহেতু বর্তমানের ভবিষ্যতের মধ্যে একটা নিবিড় যোগসূত্র করতে পারে না, এখানেই সরকারের প্রয়োজন আছে। সরকার কেন? মানুষ যখন বুঝতে পারছে না কোনটা তার ব্যক্তিগত স্বার্থ আর কোনটা সমষ্টিগত স্বাস্থ্যের মধ্যে যখন সংঘাত লাগছে, তখন সরকারের প্রয়োজন আছে। তোমার ঠিক আছে,
আমরা পুজো মণ্ডপে যাওয়ার প্রয়োজন আছে, এতদিন বাড়িতে বসে এত আনন্দ করার প্রয়োজন আছে। কিন্তু তুমি দেখো, তুমি যদি পুজো মণ্ডপে যাও, রোগটা তুমি নিয়ে আসতে পারো, তোমার নিজেও ভোগ করতে হতে পারে, রোগটা বাড়ির মধ্যে ছড়াতে পারো, বাড়ির বাইরে ছড়াতে পারো। তাহলে দেখো, বাড়ির মধ্যে বয়স্ক লোক থাকলে তার কি বিপর্যয় ঘটতে পারে যদি কোমরবিডিটি কারোর থাকে। এখন এটা কোমরবিডিটি সব জায়গায় ছড়িয়ে গেছে। এখন যদি দেখেন যেভাবে আমাদের যে ইপিডেমিওলজিক্যাল ট্রানজিশন ঘটছে, তাতে তাতে বুঝতে হবে গরিবদের মধ্যেও কিন্তু এই কোমরবিডিটি বিরাট ভাবে ছড়িয়ে পড়েছে। এখন আর সেভাবে নেই। এখন আমাদের যে যদি হেলথ যে ব্যাপারটা যদি সাডেনটা যদি দেখেন, সেখানে কিন্তু অনেক লাইফস্টাইল ডিজিজ গরিবদের মধ্যে এসে যাচ্ছে সারা বিশ্ব জুড়ে। যাই হোক, আজকের এই সময় আমাদের খুবই অল্প, এ ধরনের বিশ্লেষণে যাওয়া যাবে না। এইটুকুন আমার, সাধারণ মানুষের বোধ শক্তি নেই। বোধ শক্তি নেই বলেই তাকে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। আপনি সাধারণ মানুষকে বলছে সিগারেট খেয়ে যাবে, কিন্তু সিগারেট খেলে সমাজে কি ক্ষতি হচ্ছে সে বুঝতে পারেন। তাই জন্য সরকারের নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। আপনি যদি বলেন যে পয়সা জমাও, বুড়ো বয়সে কাজে লাগবে, কেউ জমাবে না। সরকার আইন করে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করতে হবে, বাধ্য করতে হবে। বাধ্যতা সরকার আছে, এই বাধ্যতা করার জন্য। এই সরকার সুযোগ তুলে দেবো, এর জন্য সরকারের প্রয়োজন হয় না। সুযোগ করার জন্য কোনো সরকারের প্রয়োজন। মানুষের ব্যক্তিগত স্বার্থের সঙ্গে সমষ্টিগত স্বার্থের যেখানে সংঘাত, সেই সংঘাতকে নিরসন করার দায়িত্ব সরকারের। বন্ধ করতে হবে পুজো। ঠিক আছে, আমরা ঈদ বন্ধ করেছি, মহরম বন্ধ করেছি, আমরা গুড ফ্রাইডে বন্ধ করেছি, সব ধর্ম তো তারা এর হয়েছে। দুর্গা পুজো কি এসে যায় এখানে? এইটা আমি কিভাবে কাজে লাগাচ্ছি পরিষ্কার বোঝা যাচ্ছে। সুতরাং ভোটের থেকেও স্বাস্থ্য অনেক 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 বেশি জরুরি, এটা আমাদের বুঝতেই হবে। এরপরে যদি হু করে বেড়ে যায়, আমরা জানি পশ্চিমবঙ্গে আমরা নানান ভাবে স্ট্যাটিস্টিক্সটাকে গোজামিল দেওয়ার চেষ্টা করবো, বোঝাই যাচ্ছে কিভাবে হচ্ছে। একটা সময় উত্তরপ্রদেশের কাছাকাছি খেলা, উত্তরপ্রদেশে কোথায় চলে গেল আমরা এখন সেই জায়গায় পড়ে আছি। কেরালা কত নিচে ছিল, কেরালা এগিয়ে গেল। বোঝাই যাচ্ছে স্ট্যাটিস্টিক্স তারা সেভাবে ম্যানিপুলেশন করতে না, ম্যানিপুলেশনটা আমাদের পশ্চিমবঙ্গে করতে যাচ্ছে। অত্যন্ত দুঃখের। একটা সময় আমরা দেখেছি যে কি করে আমরা ইনফেকশনটাকে কমানোর চেষ্টা করলাম। তারপরে যখন দেখা গেল একজন সরকারি কমিটি হিসেবে গেল, এখানে সিএফও সবচেয়ে বেশি, তাই আমরা ডেট নিয়েও আমরা গোলমিল করলাম। মৃতদেহ কিভাবে লুকাতে হবে সে নিয়ে অনেক বেশি। আমার ভয় কি জানেন তো, এই যে সংক্রমণটা যেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিভাবে তার সার্কুলেশন, এবং তার ক্ষতি হবে সাধারণ মানুষ। সুতরাং সরকার যে এখন আমি চেষ্টা করে দিচ্ছি, সরকার মনে হচ্ছে তারা এই ধরনের বিপদটা আসবে না। সরকারের উদ্দেশ্য মানুষকে একেবারে বার্তা দেওয়া, অভিযোগে নেমে যাওয়া। এই জন্যই প্রয়োজন আছে, যখন সরকার ফাংশন করতে পারে না, তখন নন গভর্নমেন্ট সুশীল সমাজের দায়িত্ব। এই ডক্টর বিশ্বাস রয়েছেন, ডক্টর অরুণাচল আছেন, শান্তশী যারা আছেন, তারা মানুষের সঙ্গে কথা বলেন। তাদের কিন্তু উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে, মানুষকে সঠিক বার্তা দিতে হবে। একান্তই পুজোয় যেতে হয়, কিভাবে আমরা সামাজিক ডিস্টেন্স মেনে যেতে হবে, কিভাবে সেখানে কোনোভাবেই মুখোশ খোলা যাবে না, এই ধরনের বার্তা যদি দেওয়া যায়, তাহলে এবং যদি কিছু মানুষ দেখুন, কিছুতেই আপনারা দেখেছি পুজোর বাজার করতে গেলে যে ভিড় হয়ে গেছে, পুজোর বাজার করতে গেলে যে ভিড় আমরা গড়িয়াহাটায় দেখেছি, সে ভিড় আমরা নিউ মার্কেটে দেখেছি, আশঙ্কা কিন্তু ব্যাপক। সুতরাং এখন থেকেই বোঝানোর দায়িত্বটা আপনারা যারা নিয়েছেন, যে তুমি রোগ হলে তোমার বাড়ির লোকজন অসুবিধা হতে পারে, এই যে দাদুকে দেখছো তাকে হয়তো হারাতে হতে পারে, এই ভাবনা চিন্তা যদি আমরা ঢোকাতে পারি, তাহলেই কিন্তু একমাত্র সম্ভব, না হলে সম্ভব। শান্তস্মৃতির কাছে আসবো। শান্তস্মৃতি, এই যে মানুষের লাগাম ছাড়া ভাবে বেরিয়ে পড়া, এর পিছনে কতটা হুজুগ? আমরা তো জানি যে অনেক মানুষ হুজুগে বেরিয়ে পড়ে, আর কিছু মানুষ বাধ্যবাধকতার জায়গা থেকে বেরোয়। আমাদের তো সেই সীমানাটাও টানতে হবে, যে যারা প্রয়োজনে বেরোচ্ছে এবং যারা নেহাতি মজা করবার জন্য বা হুজুগে বেরোচ্ছে। এটাও তো ঘটনা যে মজা বা হুজুগ করবার জন্য এই সময় মানুষের একটা অভ্যাস তৈরি হয়েছে, সেটাকেও তো নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আমি যেমন একটু আগেই বললাম যে আমি আজকে না, মানে 2-3 মাস ধরেই ময়দানে দেখছি হাজার হাজার মানুষ রবিবার দিন মানে ফুটবল খেলছে। তারা কোনো সোশ্যাল ডিস্টেন্সিং তো ভুলেই যাওয়া উচিত। তারা একদম পুরোপুরি একেবারে উইদাউট মাস্ক করে করছে। তো আমাদের একটা সেকশন অফ পিপুল আছে যারা দে আর ভেরি ডেয়ার ডেভিল। তারা এই সমস্ত কিছু মানেই না, বা তারা মানবার মানে মনে করে না যে এটা মানে তাদের। আমি যদি তাদের সাথে কথা বলেছি, তারা বলে যে আয়েগা আয়েগা দেখা যায়গা, জব হোগা তব দেখা যায়গা। মানে এই জায়গা থেকে তো আমি কাউকে বলতে পারি না যে তুমি পুজোর এতে যেও না। আর
আমি দুটো কথা বলছি এই টাকা দেওয়ার ব্যাপারে, যে 50,000 টাকা আর বিদ্যুতের ব্যাপারটায়। এটাতে আরেক লাগছে, কেননা পুজো যদি করতে দিচ্ছি সেখানে তো এবারে চাঁদা তো খুব কম তুলছে লোকরা, তো পাড়ায় পাড়ায় হয়তো 500 দিতেন, তারা 200 দিচ্ছেন। তো সেই হিসাবে যে অঙ্কটা 50,000 টাকা আর বিদ্যুতের ছাড়টা, এটা একটা কিন্তু আমার মনে হয় না বিরাট একটা কোনো মানে বিশাল একটা মানে স্টেপ গভর্নমেন্ট করে আমাদের মানে আঙুল দেখাবার হচ্ছে যে কেন দিয়েছেন। এট দ্য সেম টাইম আমি বলছি বারবার করে, যেমন সময়তে মানে যেভাবে কন্ট্রোল করেছিলেন, আমার মনে হয় যে কলকাতা পুলিশের অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা একটা এফিসিয়েন্সি আছে সেটা দিয়ে আমার মনে হয় হবে। তারপরেও শুধু সরকারকে দলরা আছেন তাদেরও তো অনেক এখানে দায়িত্ব আছে। এই দায়িত্বটা প্যান্ডামিকের জায়গায়, যেমন সিনিয়র ডক্টরসরা বলছেন, আমি যে এই এক জায়গায় থেকে আমি বলছি প্রশাসন মিলে সব সেটা বন্ধ করে দিলেন। সুতরাং আমরা ভেবেই নিতে হবে আমরা এই যে আমরা এই প্রশ্নটা বারবার তুলেছি যে সাধারণ মানুষের প্রতিবাদ প্রতিরোধের রাস্তা থেকে তাদের সরিয়ে দেবার জন্য কোনোটা ব্যবহার করা হচ্ছে কিনা সেই প্রশ্নটাও আমরা তুলেছি, যে কোনো মিটিং মিছিল আসলে প্রতিবাদের কণ্ঠস্বর, তো সেই কণ্ঠস্বরটাকে স্তব্ধ করবার প্রয়াস করা হচ্ছে কিনা আমরা সেই প্রশ্নও কিন্তু তুলেছি। অর্থাৎ আমরা সব দিক থেকে গোটা বিষয়টাকে বোঝবার বা মানুষকে বোঝাবার প্রয়াস করেছি। হ্যাঁ, সেদিকে তো আমি এটাই বলছি, প্রতিবাদের ভাষাটা প্রতিবাদটা হচ্ছিল সারা পৃথিবীতে, যে ক্যাপিটালিস্ট মুভমেন্টের এগেইনস্টে যে প্রোটেস্ট হচ্ছিল, আমাদের দেশে যে প্রোটেস্ট হচ্ছিল, আজকে এটা তো কমপ্লিটলি কন্ট্রোল করে নিয়েছে। এখানে তো অনেক রকম খানিকটা কোথাও কখনো মনে হচ্ছে মিটিং মিছিল বা প্রতিবাদের কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার একটা হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে যে এই যে পুজো বা যে কোনো ট্রাম্পকে ঘিরে যে উৎসব সেইটা করা হচ্ছে, ফলে সাধারণ মানুষের দ্বন্দ্ব বা একটা বলে সরকার বা প্রশাসন হয়তো এটাকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে। সেখান থেকেও কারোর এটা মনে হতে পারে যে তাহলে পুজোয় বেরোনো বা আপত্তির কি আছে। আলোচনা শেষে খুব সংক্ষেপে যেটা এই মুহূর্তে হয়তো করার কোনো দরকার ছিল না। তারা কৃষি বিল থেকে শুরু করে, তারা আজকে শিক্ষা বিল থেকে শুরু করে, আজকে ন্যাশনাল মেডিকেল কমিশন তৈরি করে দিয়েছে। এই যে নানান রকমের কালা আইন যেগুলো জনস্বার্থ যে সচেতন করবে বা জনগণকে যে রিলিফ দেওয়ার জন্য যে কাজগুলো করবে সেগুলো না করে উল্টে তাদেরকে আরো বিপথগামী করছে। এই যে যেটা বলা হচ্ছিল না যে মানুষ সচেতন নয় বলে আজকে এই অবস্থা কিন্তু তৈরি হচ্ছে, এটা আমি উল্টো কথাটা বলবো। যখন লকডাউন চলে
তলানিতে ছিল সেটা আরো তা সত্ত্বেও তারা কিন্তু লকডাউনের আইন কানুন নিয়ম কানুন গুলো কিন্তু মেনেছে, কারণ তারা সেই চেতনার জায়গাটা আছে। বেশিরভাগ মানুষ তাদেরকে যে বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় রয়েছে তারা যদি তাদেরকে ক্যাপিটালাইজ করে, পুশ করে বিভিন্ন দিকে, সেই তখনই একমাত্র মানুষ কিন্তু ছিল। আজকে এমন একটা অবস্থা তৈরি করছে যে লকডাউনের বাজারে এখানে নাকি মদ বিক্রি করে এক্সাইজ হবে, মানে টাকা রোজগার হবে, সেটা টাকা দিয়ে নাকি দেশ চলবে। এরকম কথা পৃথিবীর কোথাও কোনো সভ্য দেশে শোনা যায় বলে মনে করি না, কিন্তু আমাদের দেশে সেটা হয়েছে, অনেকগুলো রাজ্যে হয়েছে, পশ্চিমবঙ্গেও সেটা হয়েছে যে মদ বিক্রি করে সেখানে যে ট্যাক্স উঠবে সেই টাকা দিয়ে রাজ্য চালাবে। তাহলে এই যদি কারো মনোভাব হয় তাহলে পুজোতে এইভাবে উৎসাহ দেবে, এটা তাদের মানুষে সেরকমই মানসিকতারই তারা লোক, তারা সেটাই করবে। এবার সেটা আজকে আমাদের মতো সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা যেমন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি, সেরকম আমার মনে হয় সুশীল সমাজের পক্ষ থেকে এবং সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে এই দাবি তুলে আনা উচিত।